পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণের পর মেরে ফেলে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের আশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রীর। এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জে রূপগঞ্জে উত্তেজনা। দুর্নীতিবাজদের দেখতে কাজ করবে দুদক, ঠাকুরগাঁওয়ে বললেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। কেউ পরিবেশ অশান্ত করলে কঠোর হবে সরকার, বললেন আইনমন্ত্রী। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। এদিকে নরসিংদী মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জন গ্রেফতার হয়েছে। ধর্ষণের সাথে জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। ঝিনাইদহে এমন হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। প্রথমে দাদিকে হত্যা, পরে নবম শ্রেণীর কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর মেরে ফেলে দুর্বৃত্তরা। একই পরিবারের 2 জনকে হারিয়ে পাবনার ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়ায় থামছে না স্বজনদের আহাজারি। পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়িতে কেউ না থাকায় নাতনিকে নিয়ে ঘুমিয়েছিলেন দাদি সুফিয়া খাতুন। মধ্যরাতের কোনো এক সময় ঘরে ঢুকে সুফিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নাতনিকে তুলে নিয়ে যায় পাশের একটি গম খেতে। সেখানে নির্যাতনের পর হত্যা করা হয় তাকেও। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। আল্লাহ কিরাই এত সত্য ছিল আমার বোনের রে। আমার বোন তো পারা কেউ সাথে খারাপ করে কথা কয়নি। বাড়িতে কেউ ছিল না, শুধু বৃদ্ধ মহিলা এবং তার নাতনি ছিল। এই সুযোগটাই হয়তো নিছে। আমার পরিবার নিরাপদ না, পাশে আরেকজনের ফ্যামিলি নিরাপদ না, আমরা মেয়ে পালবো কি করে? মেয়েদের যদি সিকিউরিটি না থাকে একটা বাড়িতে যদি এই দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কিভাবে নিরাপদ থাকবো? এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ইয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। ভারত যেতে গেছিলাম, ভারত পালায়া। এদিকে নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জবানবন্দিতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার কথা জানায় আসামি নুরা। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণকাণ্ডে জড়িতদের অপরাধের ধরন নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ সুপার। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করব। ধর্ষণের সাথে জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। ঝিনাইদহে এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যতটা তৎপর ছিলাম এখানে তার থেকে 1 ডিগ্রি বেশি হলে তৎপরতা দেখতে পাবো। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। সপ্তাহ 2 আগে তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ করে 6 জন। পরবর্তীতে গত বুধবার ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। জারিন অনি, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের অবরোধের জেরে প্রায় 6 ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুরে মহাসড়কে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। উপজেলার মইকুলি এলাকায় বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ এবং শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপ, পুলিশ, সংবাদকর্মী, শ্রমিক সহ অন্তত 60 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 8টায় কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে বাইরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করলে 2 পাশে প্রায় 10 কিলোমিটার মহাসড়ক জুড়ে
যানজট সৃষ্টি হয়, আটকা পড়ে শত শত যানবাহন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে সমঝোতার জন্য বৈঠকে চেষ্টা করে, কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয় মীমাংসা না হওয়ায় সড়ক অবরোধ করে রাখে তারা। এদিকে বেলা 1টার দিকে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পাল্টা ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরাও। নড়াইল সিঙ্গাশোল ইউনিয়নের বড়কোল গ্রামে আধিপত্যের লড়াইয়ে বাবা ছেলে সহ 4 জনের মৃত্যুর ঘটনায় আরেক পক্ষ মামলা করেছে। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা পক্ষের নিহত ওসিবুর ফকিরের বাবা ওসমান ফকির সদর থানায় মামলাটি করেন। মামলায় সন্তান হত্যার অভিযোগে নিয়ে নিহত খলিল শেখ পক্ষের 54 জন সহ অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। এর আগে 25 ফেব্রুয়ারি খলিল শেখ তার ছেলে তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখকে হত্যার অভিযোগ এনে মামলা করেন তাদের পক্ষের রুবেল শেখ। মামলায় খায়রুজ্জামান মোল্লা পক্ষের 69 জন সহ অজ্ঞাতনামা 40 থেকে 50 জনকে আসামি করা হয়। ওই মামলায় 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল 23 ফেব্রুয়ারি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে 4 জন নিহত হয়। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দুর্নীতিবাজদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন কাজ করবে। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভা শেষে এই কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কেউ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের দিকে যাবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। কেউ কেউ ঘুরে দেখেন উন্নয়ন সহ বিভিন্ন কর্মকাণ্ড। ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সহ সরকারি কর্মসূচিকে গতিশীল করতে সকল দফতর প্রধানদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাবেক উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। জানান, দুর্নীতিবাজদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন কাজ করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। আর যার যেটা কাজ, দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেব না। ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আইনকে তার নিজস্ব গতিতেই প্রয়োগ করা হবে। কেউ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের দিকে যাবে সরকার। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী। আইনকে তার আইনের মতো করে প্রয়োগ করব। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাব। নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। সিলেটে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বাণিজ্য, পানি সম্পদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 3 মন্ত্রী। এ সময় ট্যাক্স বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো, দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপি রেশিও উন্নত করার প্রয়োজন। উনি সেই কথা বলেছেন, ব্যক্তি খাতের ট্যাক্স বাড়ানোর কথা বলেন। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। সমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ আছে সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নাটোরের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, হতদরিদ্র পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। কমিটি গঠন করে আমরা পরবর্তীতে গ্র্যাজুয়ালি পুরো বাংলাদেশে এই প্রজেক্টটি আমরা চালু করব। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লার ঐতিহ্যবাহী ইফতারগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবেন। খাবারের মান নিয়ে কি বলছেন ক্রেতারা, এ বিষয়ে একটু জানতে চাচ্ছি।
বাঙালি জাতির যে চিরাচরিত নিয়ম সেটি হচ্ছে ইফতারের আসলে বহুমুখী আয়োজন। তারই সুবাদে কিন্তু আসলে কুমিল্লার বিভিন্ন এলাকায় কিন্তু যে ইফতারের যে সামগ্রী সেটি নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। অর্থাৎ দুপুরের পর থেকেই কিন্তু এই ইফতারের আয়োজন শুরু হয় এবং এইসব সামগ্রী বিক্রি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় যে জিনিসগুলো আসলে বেশি আছে তারা নিচ্ছেন সেটি হচ্ছে চিকেন চপ, চিকেন সমোসা, জালি কাবাব, গ্রিল চিকেন, চিকেন ফ্রাই, শার্শেক এবং ডিম চাপ, লাচ্ছি, জিলাপি, পাকিস্তানি পরোটা, পাকোড়া, পেঁয়াজু, বুট এবং সাথে কিন্তু আসলে জিলাপি সহ নানান সামগ্রী কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ যারা সারাদিন রমজান শেষে কিন্তু তাদের যে রমজানের ইফতারের মুহূর্তটি তারা চান একটু ঝাল এবং তাদের যে মুখরোচক খাবার সেটির দ্বারাই কিন্তু ইফতারের যে আয়োজন করেন। তো এই আয়োজনগুলি হয়ে থাকে বরাবর বিকেলবেলা যখন বিক্রির সময় হয় সেগুলো কিন্তু আসলে রাস্তার ধারে বিক্রি হয় এবং অনেক জায়গায় অনেক বিশেষ করে শহরতলিগুলিতে আমরা যেটি দেখতে পাই এইসব ইফতারে কিন্তু আসলে যেভাবে সাজিয়ে রাখা হয় তাতে কিন্তু আসলে রাস্তার যে ধুলাবালি থেকে আসলে বিভিন্ন ধরনের যে ময়লা আবর্জনা সেটা কিন্তু আসলে পড়ে। তো সেক্ষেত্রে আসলে যারা চিকিৎসা সেবার সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এইসব জিনিস আসলে যারা সারাদিন রোজা রাখেন তারা কিন্তু ইফতারের আগে দিয়ে অন্তত যাতে সতর্ক থাকেন যে যেন কেন খাবার যাতে ইফতার গ্রহণ না করে যাতে না করা হয় সেটির দিকে আসলে খেয়াল রাখার তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে মানুষ যাতে স্বাস্থ্য সচেতন থাকে, কারণ আসলে পরিবেশগত কারণে কিন্তু এখন নানান রোগ বেলায় সৃষ্টি হচ্ছে আপনি জানেন। তো সেক্ষেত্রে আসলে চিকিৎসকের পরামর্শ বরাবর এটি থাকে। তবে সাধারণ মানুষ কিন্তু আসলে এসব মুখরোচক ইফতার কিনতে কিন্তু দোকানগুলিতে দুপুরের পর থেকে ভিড় জমা এবং তারা কিন্তু তাদের যে পছন্দের খাবারটুকু রয়েছে যে যেটি পছন্দ করে সেটি কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে যান এসব দোকানি থেকে। তা আমরা আসলে একজন কৃষি ক্রেতার সঙ্গে কথা বলতে চাইবো, আসলে আপনারা কি ধরনের ইফতার কিনতে এসেছেন? আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো। আপু, আপনারা কি ধরনের ইফতারটা আসলে বেশি পছন্দ করেন এই সময়? খোকন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গাজীপুরে বিএনপি কার্যালয় পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় তিনি কার্যালয়ে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন। জানান, হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। গত বৃহস্পতিবার দেশীয় অস্ত্রসহ কার্যালয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা। চেয়ার টেবিল ভাঙচুরের পর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে তারা। এরপর গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। পুলিশ জানায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। প্রশাসনের লোকজন এটা তদন্ত করছেন এবং করতেছেন। আমরা যতটুকু জানতে পারলাম যে শাহিন আমাদের বিএনপির নেতা, তার নিজস্ব পার্সোনাল যে ব্যবসায়ী অফিস এবং আমাদের দলীয় অফিস, এই দুইটা অফিসকে ভাঙচুর করা হয়েছে।